নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি রিজিওনাল জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো গুনার মিডালের কিউমুলেটিভ কজেশন থিওরি বা সার্কুলার কজেশন থিওরি। এটি তোমাদের অনার্স লেভেলে এবং মাস্টার্স লেভেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থিওরি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিওটি। তাহলে আমরা প্রথমে দেখব গুনার মিডডাল কবে এই কিউমুলেটিভ কজেশন থিওরিটা প্রবর্তন করেছে। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সুইডিশ অর্থনীতিবিদ গুনার মিডডাল 1956 সালে এশিয়ান ড্রামা, এটা মনে রাখবে এশিয়ান ড্রামা, এরপর 1957 সালে ইকোনমিক থিওরিজ অ্যান্ড আন্ডার ডেভেলপড রিজিয়ন্স এবং 1965 সালে ইকোনমিক্স অফ দ্য আন্ডার ডেভেলপড কান্ট্রি নামক বইয়ে প্রথম পৃথিবীর শিল্পোন্নত দেশগুলির অর্থনৈতিক অগ্রসরতার কারণগুলি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ পৃথিবীতে যারা শিল্পের দিক থেকে স্বল্প উন্নত, তাদের অর্থনৈতিক ইনক্রিমিনেশন অর্থাৎ অর্থনৈতিক অগ্রসর কিভাবে হচ্ছে সেটা তিনি ব্যাখ্যা করেছেন তার এই তত্ত্বের মাধ্যমে। তার এই বিশ্লেষণ যে তত্ত্বের উপর প্রতিষ্ঠিত তাকেই সার্কুলার অ্যান্ড কিউমুলেটিভ কজেশন থিওরি বলা হয়। ওকে, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পয়েন্ট ছিল, অর্থাৎ গুনার মিডল কবে কেন তত্ত্বটা প্রদর্শন করেছেন। এখানে আমরা কি জানলাম প্রথমে, এই তত্ত্বটিতে মূল যে ভিত্তিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রির ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা অর্থনৈতিক উন্নয়নটা কীভাবে ঘটছে সেটা সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো গুনার মিডল তার তত্ত্বে বেশ কিছু মূল বক্তব্যের দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তো সেখানে তার বক্তব্যে মূলত দুটি দিক কিন্তু প্রাধান্য পায়, একটা হচ্ছে উন্নত দেশের কন্ডিশন এবং একটা হচ্ছে উন্নয়নশীল দেশের কন্ডিশন। ওকে, আমরা প্রথমে দেখব উন্নতশীল দেশ সম্পর্কে তার বক্তব্যটা কী। উনি বলছে আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে ট্রেডগুলো হয় সেগুলো কিন্তু উন্নত দেশকে আর্থিকভাবে সচ্ছল করে, ফলে তারা বিদেশ থেকে বাণিজ্যিক কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, ফলে তাদের অর্থনীতি কিন্তু মজবুত হয়। এটা কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে, কিন্তু অনুন্নত দেশের ক্ষেত্রে কিন্তু এই অবস্থাটা লক্ষ্য করা যায় না। অর্থাৎ উন্নত দেশ যে কারণে তাদের অর্থনৈতিকের পথটাকে সুদৃঢ় করে, ঠিক অনুন্নয়ন দেশ বা উন্নয়নশীল দেশ ঠিক একই কারণে তাদের যে আর্থিক অবস্থা সেটা কিন্তু কমে আসতে থাকে। ওকে, উন্নত দেশগুলো দেখো সেকেন্ড প্যারাতে কি বলছে, উন্নত দেশগুলিতে নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। এবার দেখো, যেহেতু উন্নত দেশগুলোতে শিল্প স্থাপন হচ্ছে, ফলে কি শিল্প স্থাপনের জন্য কর্মসংস্থান বাড়বে। এবার উন্নত দেশে যদি কর্মসংস্থানের সুযোগ থাকে তাহলে তোমার উন্নয়নশীল দেশ থেকেও কিন্তু লোকজন সেই উন্নত দেশে যাবে, ফলে সেখানে কিন্তু তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবার যেহেতু উন্নয়নশীল দেশে সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, তাই উন্নয়নশীল দেশে কিন্তু তোমার জনসংখ্যার মাত্রাটা, শ্রমিকের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, ফলে উন্নয়নশীল দেশে একটা সমস্যা দেখা দেবে। তাহলে আমরা কি বুঝলাম, উন্নত দেশে যে কারণে তোমার অর্থনৈতিক সুদৃঢ় অবস্থাটা দেখা যাচ্ছে, ঠিক একই কারণে আমাদের উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ব্যর্থতাটা প্রকট পাচ্ছে। দেখো বিপরীতভাবে বলছে, উন্নয়নশীল দেশগুলিতে অর্থনৈতিক উন্নয়নের তাগিদে কাঁচামাল বিদেশে রপ্তানি করা হয়। অর্থাৎ আমি আমার আর্থিক উন্নতি করব কী করে, আমার বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এবার আমি বৈদেশিক মুদ্রা অর্জন করার আমার কী কী পথ রয়েছে, কাঁচামাল, আমার দেশে যে কাঁচামাল উৎপন্ন হচ্ছে অর্থাৎ উন্নয়নশীল দেশে যে কাঁচামালটা উৎপাদন হচ্ছে সেটা আমি বিদেশে রপ্তানি করছি, ফলে আমি বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এবার এটার ফলে উন্নত দেশে কিন্তু শিল্প সম্ভাবনা বাড়ছে, কারণ সেই দেশে কিন্তু কাঁচামালটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? কিন্তু আমাদের দেশে শিল্প স্থাপন করার জন্য যে কাঁচামালটা দরকার হবে সেই কাঁচামালটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকছে না, আমি বাইরের দেশে পাঠিয়ে দিচ্ছি, ফলে আমাদের এখানে শিল্পের কিন্তু ডেভেলপটা তেমন পরিমাণে হবে না। এবার যেহেতু শিল্পের ডেভেলপ আমাদের এখানে হচ্ছে না, তাই কিন্তু আমাদের এখানকার যত শ্রমিক রয়েছে বা দক্ষ শ্রমিক রয়েছে তারা কি করছে, তারা বিদেশে উন্নত দেশে চলে যাচ্ছে তাদের কাজটা করানোর জন্য, ফলে উন্নতশীল দেশটা আরও বেশি ডেভেলপড হচ্ছে এবং যে অনুন্নয়ন বা উন্নয়নশীল দেশ রয়েছে সেই উন্নয়নশীল দেশটা ধীরে ধীরে আরও নিচের দিকে নামছে। এখানে একটা বলা যায় উল্লেখযোগ্য যে কাঁচামালগুলি ক্ষয়িষ্ণু অপুনর্ভর প্রকৃতির, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কাঁচামাল রপ্তানি করার কোনো সামগ্রিকতা সুফল নেই। অর্থাৎ আমি বৈদেশিক বাণিজ্যের জন্য কাঁচামাল বাইরে রপ্তানি করছি, তার ফলে কিন্তু উন্নয়নশীল দেশের কোনো বেনিফিট হবে না, তাই না? বেনিফিটটা হবে কার, হবে হচ্ছে উন্নতশীল দেশে, যেখানে অর্থাৎ এটা যদি আমার উন্নয়নশীল দেশ হয়
আর এটা আমার উন্নতশীল দেশ। ওকে, আমি এটা হচ্ছে আমার সাপ্লাই রিজিয়ান, এটা অর্থাৎ এখান থেকে আমি আমার কাঁচামাল আমি প্রেরণ করছি। অর্থাৎ আমার উন্নয়নশীল দেশ হবে সাপ্লাই এরিয়া হবে বা সাপ্লাই জোন হবে, উন্নতশীল দেশ হবে সাপ্লাই এরিয়া, আর যেটা উন্নত দেশ হচ্ছে সেটা হবে ডিমান্ড জোন। অর্থাৎ এখানে কিন্তু আমার মানে কাঁচামালের কিন্তু চাহিদা রয়েছে, তাই উন্নয়নশীল দেশ হবে আমার সাপ্লাই এরিয়া, আর উন্নতশীল দেশ যেটা হচ্ছে সেটা হবে আমাদের ডিমান্ড এরিয়া। ওকে, দেখো তোমাদের এখানে প্যারাগ্রাফে লাস্টে এখানে বলা হচ্ছে উন্নত অঞ্চলের সম্পদ উন্নত এলাকায় চলে যাওয়ার ফলে শিল্পোন্নত দেশগুলি যোগান অঞ্চল অর্থাৎ সাপ্লাই এরিয়া আর উন্নত দেশগুলিতে চাহিদা অঞ্চলে পরিণত হচ্ছে। এর ফলে শিল্পোন্নত দেশগুলোতে অর্থাৎ যেটা আমরা বলছি উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশে কিন্তু ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ওকে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে যে সোয়াস ব্যাকওয়াশ এফেক্টটা রয়েছে সেটাও আমাদের আলোচনা করব। তোমরা সেটা সম্পূর্ণ পর্যন্ত দেখো, আমরা পরবর্তীতে সেটা আলোচনা করছি। এবার দেখো উন্নতশীল দেশের যে আমরা কন্ডিশনটা জানলাম, এবার উন্নতশীল দেশের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কেমন বা ইকোনমিক কন্ডিশনটা কেমন হচ্ছে। আমরা প্রথমে জানলাম কি উন্নয়নশীল দেশ থেকে এই উন্নতশীল দেশে কি আসে, কাঁচামালগুলো চলে আসে। ফলে উন্নতশীল দেশগুলিতে ধীরে ধীরে কিন্তু বাজার মানে শিল্পের বাজারটা বৃদ্ধি পেতে থাকে। সেকেন্ড কি, মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ওকে, কারণ আমার যদি বেশি পরিমাণে আমার এখানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, আর জানো আমরা উন্নতশীল দেশে জনসংখ্যার পরিমাণটা কম থাকে, জমিটা বেশি থাকে, তাই না, তাহলে মাথাপিছু আয় কিন্তু এখানে বৃদ্ধি পাবে মানে প্রত্যেকটা মানুষ প্রতি। ফলে তাদের জীবনযাত্রার মানটাও উন্নত হবে। আর কি শ্রমিকের যেহেতু এখানে মানে প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে, কারণ এখানে শিল্পের সুবিধা থাকায় উন্নয়নশীল দেশ থেকে শ্রমিকরা সবই উন্নতশীল দেশে চলে যাচ্ছে, তাই এখানে বিশেষায়ন অর্থাৎ স্পেশালাইজেশন, শ্রম বিভাগ এবং আরও দক্ষ প্রযুক্তির সাহায্যে উৎপাদন বাড়ানো যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উন্নতশীল দেশের কিন্তু ইকোনমিক্যাল একটা ফেনোমেনা। এবার আমাদের জানতে হবে উন্নয়নশীল দেশের এই কন্ডিশনটা কেমন। অর্থাৎ দেখো আমরা উন্নতশীল দেশ আলোচনা করতে গিয়ে উন্নয়নশীল দেশটা কিন্তু বুঝাই গেলাম যে আমার উন্নতশীল দেশে যে কাঁচামালগুলো পাচ্ছি সেই কাঁচামালগুলো কিন্তু প্রেরণ করছে কে, উন্নয়নশীল দেশ। ফলে উন্নয়নশীল দেশ কাঁচামাল প্রেরণ করার জন্য আমার উন্নয়নশীল দেশের কিন্তু কৃষিজাত বা খনিজ কাঁচামাল সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে আমার এখানে আমি কিন্তু সেইভাবে আমার শিল্পটাকে উন্নয়ন করতে পারছি না আমি। আর আর দুই নম্বর কী বলছে, আমার এখানে যেহেতু শিল্পের তেমন একটা ফিচার্স বা ইম্পর্টেন্ট দিকটা নেই, তাই জন্য কিন্তু আমাদের দেশের যত শ্রমিক রয়েছে, দক্ষ শ্রমিক বা প্রযুক্তিগত বিদ্যায় উন্নত বা সম্পন্ন শ্রমিক রয়েছে, তারা পেশাগত সুযোগ সুবিধার জন্য বিদেশে পাড়ি দেয় উন্নত দেশগুলোতে, এবং তারা সেখানে গিয়ে তাদের জীবনযাত্রার মানটাকে উন্নত করে। ফলে শ্রমিকের কিন্তু একটা ঘাটতি আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায়। এর ফলে কি এছাড়া কি দেখা যায়, কাঁচামাল রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা লাভ হয় তার সুফল সারা দেশে ছড়িয়ে পড়ে না। অর্থাৎ তুমি যে বাইরের দেশে কাঁচামালটা রপ্তানি করছো, সেই কাঁচামালটা রপ্তানি করার ফলে তুমি যে বৈদেশিক মুদ্রা অর্জন করছো, সেই বৈদেশিক মুদ্রা কিন্তু তার ইম্প্যাক্টটা কিন্তু সারা ভারতবর্ষে বা ভারতবর্ষ বলা ভুল, আমরা যেখানে যে কোনো উন্নয়নশীল দেশ এটা হতে পারে, সেই উন্নয়নশীল দেশগুলো সব জায়গায় কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়বে না, তাই না। অর্থাৎ ছড়িয়ে পড়বে কোথায়, যারা বন্দর এলাকার লোক বা শহরাঞ্চলের লোক বা বলা যায় যে যারা আধুনিক জীবনযাত্রা সম্পন্ন লোক, তাদের কাছেই কিন্তু এটা ছড়িয়ে পড়বে। মানে প্রভাবশালী বিত্তবান যারা লোক, তাদের কাছেই কিন্তু এই প্রভাবটা ছড়াবে। যারা সাধারণ মানুষ, যারা কর্মঠ মানুষ, কর্মসংস্থান করে যারা শ্রমিক হিসাবে, তাদের কাছে কিন্তু এটা কিন্তু মোটেই সুবিধাজনক নয়। এছাড়া কি দেশের সর্বত্র বিনিয়োগের মাত্রাও কিন্তু সমান থাকে না। অর্থাৎ আমার দেশে যদি শিল্পের কোনো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য না থাকে, তাহলে বিদেশি যে গোষ্ঠীগুলো রয়েছে তারা আমাদের কোনো উন্নয়নশীল দেশে এসে কেন তারা শিল্পের জন্য টাকা বিনিয়োগ করবে, তাই না। ফলে শিল্পের কিন্তু সমান সুযোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এটা আমাদের উন্নতশীল দেশ এবং উন্নয়নশীল দেশের ইকোনমিক্যাল কন্ডিশনটা আমরা জানলাম গুনার মিডালের মতে। এরপর যেটা জানতে হবে, এই যে আমরা সোয়াশ অ্যান্ড ব্যাকওয়াশটা বলছি, সেই সোয়াশ ব্যাকওয়াশ এফেক্টটা কি, খুব ইম্পর্টেন্ট এটা বিষয়। অর্থাৎ সম্প্রসারণ মানে সোয়াশ অ্যান্ড পশ্চাৎ অপসারণ মানে হচ্ছে ব্যাকওয়াশ। এই সোয়াশ ব্যাকওয়াশ যে কনসেপ্টটা এসেছে সেটা মূলত কিন্তু সমুদ্রবিদ্যা থেকে, অসেনো জিওগ্রাফি থেকে। কেমন, অর্থাৎ সমুদ্রের জল যখন তটভূমিতে এসে আছড়ে পড়ছে, অর্থাৎ এটা যদি আমার সমুদ্র হয়, সমুদ্রের জল যখন তটভূমিতে এসে আছড়ে পড়ছে সেটা হচ্ছে সোয়াশ, এবং তটভূমিতে ধাক্কা দিয়ে যখন আবার পুনরায় সে ফিরে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকওয়াশ। অর্থাৎ সামনের দিকে অগ্রসর হচ্ছে আর একটা ধাক্কা দিয়ে কী হচ্ছে, আবার সে সমুদ্রের দিকেই ফিরে যাচ্ছে। এটা হচ্ছে সোয়াশ আর ব্যাকওয়াশ। এই কনসেপ্টটা থেকে কিন্তু গুনার মিডল তার মতবাদের সোয়াশ ব্যাকওয়াশের কনসেপ্টটাও এনেছে। তোমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছ,
আর্থসামাজিক অসাম্য বা আঞ্চলিক অসাম্য, এই আঞ্চলিক অসাম্যটাকে সঠিক করার জন্য আমার পরিকল্পনা ব্যবহার করতে হয়। পরিকল্পনা আমরা কেন করি? কোনো একটা এলাকা যদি পিছিয়ে পড়ে সমাজের মূল স্তর থেকে, বা সেখানে যদি কোনো আমার দরকার হয় কিছু বিশেষ ব্যবস্থার, তাহলে সেই অঞ্চলে আমরা যে মানে ব্যবস্থা গ্রহণ করি সেটাকে হচ্ছে পরিকল্পনা বলছি আমরা। এবার সেই পরিকল্পনা যখন আমি করব তখন সেটা সম্প্রসারণ পর্ব। ওকে, এবার এই সম্প্রসারণ পর্বের পরবর্তীতে সেটা যদি উন্নত হয়ে যায় তখনই সেটা হয়ে যাবে কিন্তু পশ্চাৎ অপসারণ পর্ব, অর্থাৎ ব্যাকওয়াশ এফেক্ট। এটা আমরা আরেকটু ভালো করে বুঝবো। এখানে দেখো আমাদের সম্প্রসারণ পর্যায়টা কী সেটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো সংখ্যা এখানে কী বলছে, যখন কোনো অঞ্চলের জাতীয় অর্থনীতি ধীরে ধীরে উন্নতি লাভ করে এবং উন্নয়ন গ্রোথ পয়েন্ট অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা ছবিটাতে বুঝতে পারছো। দেখো ডান দিকে ছবি দেওয়া আছে, অর্থাৎ এই যে মিডিলটা হচ্ছে গ্রোথ সেন্টার। এই গ্রোথ সেন্টারটা হচ্ছে সবথেকে ডেভেলপড এরিয়া। এখান থেকে বাইরের যে কোর মানে পেরিফেরি এরিয়াগুলো রয়েছে এটা হচ্ছে কোর এরিয়া, আর বাইরের এগুলো হচ্ছে পেরিফেরি এরিয়া। ওকে, কোর এরিয়া থেকে আমার বাইরের দিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হচ্ছে স্প্রেড এফেক্ট। এবার এই স্প্রেড এফেক্টটার ফলে কি হচ্ছে, অর্থাৎ এর কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো, কেন্দ্রীয় অঞ্চল থেকে বাইরের দিকে বা প্রান্তবর্তী অঞ্চল ছড়ায়। আমরা স্বাভাবিকভাবে বুঝলাম যে এটা যদি কোর এরিয়া হয়, সোয়াশ মানে কি, একটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, তাহলে সোয়াশের ফলে কী হবে বা সম্প্রসারণের ফলে কী হবে, কেন্দ্রীয় অঞ্চলের অর্থনীতিটা বাইরের দিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ওকে, আর 2 নম্বর কি, উন্নয়নশীল দেশে আহরণ ভিত্তিক শিল্পের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ কাষ্ঠ শিল্প, কয়লা শিল্প, লৌহ ইস্পাত শিল্প এগুলোর পরিমাণ বাড়তে থাকে। যেহেতু তোমার মানে কেন্দ্রটা ডেভেলপ মানে উন্নত রয়েছে, আর পার্শ্বের এরিয়াগুলোও তোমার উন্নত হতে হবে, মানে বাইরে তুমি বের করছো, মানে ডেভেলপটা বাইরের দিকে যাচ্ছে, তার ফলে কী হবে, তোমার কেন্দ্রীয় অঞ্চলে যে উন্নয়ন রয়েছে সেগুলো কিন্তু বাইরের দিকেও ছড়িয়ে পড়তে পারে। ফলে সোয়াশ এফেক্টে কী হয়, বাইরের দিকে পেরিফেরি অঞ্চলেও কিন্তু একটা উন্নয়নের একটা মানে ব্যাপার লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা কি আত্মনির্ভরশীলতার দিকে এগোয়। অর্থাৎ এই বাইরের পেরিফেরিয়ারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশি সময় কাটানোর পরে কিন্তু আর কোর এরিয়ার উপর ডিপেন্ড করে না, কারণ কোর এরিয়াতে যে সুযোগ সুবিধা রয়েছে সে বাইরের দিকে তার ফিচার্সগুলো সে স্প্রেড করছে, ফলে বাইরের পেরিফেরি এরিয়াগুলোও কিন্তু ডেভেলপড হয়ে যাবে। এটা হচ্ছে সোয়াশ, অর্থাৎ এটা বলা যায় একটা মানে পজিটিভ এফেক্ট। এরপর আছে পশ্চাৎ অপসারণ প্রক্রিয়া, অর্থাৎ আমি কি বললাম, মানে আমাদের বাইরের দেশগুলোতে মানে যে পেরিফেরি এরিয়াগুলো রয়েছে, তোমরা দেখবে এই যে এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে গ্রোথ সেন্টার, বাইরের এরিয়া হচ্ছে সব পেরিফেরি এরিয়া। ওকে, এই পেরিফেরি এরিয়া থেকে তোমার মানে বাইরের অঞ্চলগুলো থেকে যখন ইকোনমিক্যাল গ্রোথ ভিতরের দিকে যাবে অর্থাৎ কোর অঞ্চলের দিকে যাবে, তখন সেটা হচ্ছে পশ্চাৎ অপসারণ। কারণ একবার তোমার বাইরের দিকে গেল অর্থাৎ বাইরের অঞ্চলগুলো কিন্তু ডেভেলপড হলো, এর ফলে কি আবার সেই ডেভেলপড অঞ্চল থেকে ভিতরের দিকে ছড়িয়ে পড়বে। তখন আমার কি হবে, এই বাইরের থেকে ভিতরের দিকে যেহেতু ছড়াচ্ছে, তাই কিন্তু আবার অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ সোয়াশে যে আমার অর্থনৈতিক উন্নয়নটা ঘটেছিল, সেই অর্থনৈতিক উন্নয়নটা এবার কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তোমরা সংখ্যাটা দেখতে পাচ্ছ, বলছে পরবর্তী পর্যায়ে বলতে সোয়াশের পরবর্তী পর্যায়টাতে শ্রমিকের পরিব্রাজন, দেশান্তর, মূলধন বিনিয়োগের সুযোগের, আঞ্চলিক তারতম্য, শিল্পের মেরুকরণ বা পোলারাইজেশন প্রভৃতি নেতিবাচক কারণের প্রভাবে প্রাথমিক উন্নতির হার মন্থর হয়। অর্থাৎ প্রথমে সোয়াশে যে তোমার ডেভেলপগুলো হয়েছিল সেই ডেভেলপগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে। মিডাল এই গ্রোথটাকেই বলেছে ব্যাকওয়াশ এফেক্ট বা পশ্চাৎ অপসারণ পর্যায়। অর্থাৎ বাইরের দিকটা মানে প্রথম পর্যায়ে যেটা ডেভেলপড হয়েছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সেটাই আন্ডার ডেভেলপড হয়ে যাবে। বৈশিষ্ট্যতে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু এটা বাইরের থেকে ভিতরের দিকে যাওয়ার ফলে মানে তোমার গ্রোথটাও কিন্তু বাইরের দিকে কমে যাবে, ফলে এখানে আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হবে, কারণ কোর এরিয়ায় বেশি মানে কেন্দ্রীভূত থাকবে এবং বাইরের পেরিফেরিতে কম কেন্দ্রীভূত থাকবে। 2 নম্বর, যেসব অঞ্চলে পশ্চাৎ অপসারণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেসব অঞ্চলগুলি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে অনুন্নত হতে থাকে। অর্থাৎ স্বাভাবিকভাবে তোমার পেরিফেরি এরিয়া থেকে যদি ইকোনমিক্যাল কন্ডিশন সব কোর এরিয়ার দিকে চলে যায়, ফলে তোমার তো পেরিফেরি এরিয়াগুলো তো মানে অনুন্নত হতেই থাকবে, তাই না? আর কি, যেহেতু তোমার পার্শ্ববর্তী অঞ্চল থেকে সমস্ত ফিচার্সগুলো বাইরে ভিতরের দিকে চলে যাচ্ছে, ফলে এখানে তোমার মানে এমপ্লয়মেন্টের যে মাত্রা সেটাও কিন্তু কমে যাবে, অর্থাৎ কর্মসংস্থানের পরিমাণটাও কমে যাবে। তাই বলা যায় যে ব্যাকওয়াশ এফেক্ট এটা হচ্ছে একটা নেগেটিভ ফিচার্স মিডালের তত্ত্বে। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সোয়াশ এবং ব্যাকওয়াশ এফেক্ট। ওকে, এবার আমরা যেটা জানবো, এই যে তত্ত্বটা, এই তত্ত্বের কিছু ক্রিটিসাইজ করেছে বিভিন্ন ভৌগোলিকরা বা পরিকল্পনাবিদরা, তো সেই ক্রিটিক্স বা ক্রিটিসিজম বা সমালোচনা তোমরা যাই বলো সেটা দেখবো কি।
অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে কি দেখলাম, এই তত্ত্বটাতে অর্থনৈতিক উন্নয়নের পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে, তাই না? কিন্তু এইখানে কিন্তু মূলত ইন্টারন্যাশনাল ট্রেডের কথাই বেশি বলা হয়েছে। কারণ এরা মানে মিডাল বলতে চাইছে ইন্টারন্যাশনাল ট্রেডটাই হচ্ছে সব কিছু। তাই ইন্টারন্যাশনাল ট্রেডকেই নিয়ে মানে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে, সেটা কিন্তু তার তত্ত্বের একটা বড় সমালোচনা। এছাড়া কি উন্নত দেশগুলির ক্ষেত্রে তিনি যে ধারাবাহিক অর্থনৈতিক সম্প্রসারণের কথা বলেছেন তা সর্বত্র প্রযোজ্য না। কারণ কারণ উনি যে মানে উন্নত দেশগুলোতে যে বলেছে যে ধীরে ধীরে তা মানে ডেভেলপড হয়েই যাচ্ছে, তারা অর্থনৈতিক দিক থেকে তারা স্প্রেড করছে নিজেদেরকে, এটা কিন্তু সবসময় প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? একটা এক্সাম্পল দেখো, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সাম্প্রতিক বিভাজন এদিকে দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, ওটাও তো একটা উন্নত দেশ, তখন কিন্তু তাদের কিন্তু এইভাবে অর্থনৈতিক সম্প্রসারণ হয়নি। 3 নম্বর সমালোচনা, শ্রমিকের মজুরির আঞ্চলিক তারতম্য অনেক ক্ষেত্রেই শ্রমিকের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরি করে। যেমন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ভারতীয় কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ক্রমবর্ধমান চাহিদা ও দক্ষতা ফলে শিক্ষার্থীরা দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে। অর্থাৎ আমার দেশে যে ইঞ্জিনিয়ারগুলো রয়েছে, সেই ইঞ্জিনিয়ারদের মানে চাহিদা এবং দক্ষতা বাড়তে থাকলে তারা কি করবে, মানে ধরো ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে প্রচুর, এবার তারা কি করবে, নিজেদেরকে দক্ষতা বাড়ানোর চেষ্টা করবে। ফলে কিন্তু অনেক সময় এই মজুরি কিন্তু সে মানে শ্রমিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সাহায্য করে। এটা গুনান মিডাল তার তত্ত্বে কিন্তু কোনোরকমভাবে ঘটনাটা বলেনি। এবার কি মিডাল যে পশ্চাৎ অপসারণ পর্বের কথা বলেছেন তা মূলত ঔপনিবেশিক অর্থনীতির বৈশিষ্ট্য। কেন? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে তিনি ঔপনিবেশিক প্রভাব লক্ষ্য করেছেন, তা পৃথিবীর সব অঞ্চলে সমানভাবে প্রযোজ্য নয়। কারণ উনি একটা অঞ্চলের উপর ভিত্তি করে বা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে তার তত্ত্বটাকে কিন্তু সারা বিশ্বের জন্য কাজে লাগাতে পারে না। কেন পারে না? সেটা আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে ঔপনিবেশিক প্রভাবটা দেখলাম, এটা বলা যেতে পারে। আর তার সাথে আরেকটা বলা যেতে পারে, ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক কাঠামো বিদেশি ঋণ পরিশোধের চাপে ভেঙে পড়েনি। অর্থাৎ আমার বাইরের থেকে মানে কেন্দ্র থেকে বাইরের দিকে যে স্প্রেড এরিয়াটা মানে স্প্রেড এরিয়াতে যে আমার ডেভেলপড হয়েছিল, তারপরে তো আমাকে কোর এরিয়ার ওপর তো ডিপেন্ড করতে হচ্ছে। কিন্তু ভারতবর্ষে কি এই উন্নয়নশীল দেশগুলোতে ওই মানে কোর এরিয়ার ওপর অর্থনৈতিক চাপের ওপর কিন্তু মানে উন্নয়নশীল দেশের কাঠামোটা ভেঙে পড়েনি। এটা কিন্তু মিডডাল তার তত্ত্বে কোনো রকমভাবে বলেনি, বা তিনি যে তত্ত্বটা বলেছেন সেই তত্ত্ব অনুযায়ী এই ভারতের কন্ডিশনটা মেলে না। এটা হচ্ছে আমাদের গুনার মিডডালের তত্ত্বের কিছু সমালোচনা দেওয়া হলো। তো তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে সমালোচনা পারো সেটা তোমরা কালেক্ট করতে পারো, আর নোটটা তোমরা এইভাবে লিখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের ব্যাকওয়াশ এফেক্টের ছবি দেওয়া আছে, আর এই ছবিটাতে তোমরা কী করে বলো তো, পাশে কিছু পেরিফেরি এরিয়াতে মানে এরকম এরিয়া একটা জোন করে দেবে, এগুলো হচ্ছে পেরিফেরি এরিয়া, আর এটা হচ্ছে কোর এরিয়া, তো লেখা আছে এখানে গ্রোথ সেন্টার। ওকে, আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো। এখানে এই ছবিটাতে যেমন দেওয়া রয়েছে সুয়াশে বাইরের দিকে এরকম কিছু এরিয়া দেওয়া রয়েছে, এই এরিয়াটা তোমরা ব্যাকওয়াশ এফেক্টটাও দেবে। আশা করি বুঝতে পারলে ছবিটা, এবং তত্ত্বটা আশা করি তোমাদের সুবিধা হচ্ছে, এবং এই ছবিটাও তোমরা অবশ্যই তত্ত্বটাতে কাজে লাগাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।